আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদের সঙ্গে থাকবো আমি আব্দুল রাব রাজু। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান অংশগুলো। ব্রিটিশ জনগণের কাছেই তিনি জবাবদিহিতা দেবেন, অন্য কারো কাছে নয়, মন্তব্য করলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনের সমাজ স্থায়ীভাবে ধনী ও গরিবের মধ্যে বিভাজিত হতে পারে, রিপোর্টে আশঙ্কা প্রকাশ। ব্রিটিশ অর্থনীতিতে বাংলাদেশি তথা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে বললেন ব্রিটিশ এমপ্লয়মেন্ট মিনিস্টার অ্যাস্টার ম্যাকবেই। নাটোরের বড়াই গ্রামে ঢাকা রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, অন্তত 34 জন নিহত। এবং ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্য নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এতক্ষণ দেখছিলেন সংবাদের প্রধান অংশগুলো, নিয়ে যাচ্ছি পুরো সংবাদে। আর প্রথমেই ব্রিটেন প্রসঙ্গ। ইইউ এবং ইমিগ্রেশন নিয়ে শুধুমাত্র ব্রিটিশ জনগণের কাছে জবাবদিহিতা করবেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, অন্য কারো কাছে নয়। ইউরোপিয়ান ইউনিয়নে না থাকলে ব্রিটেনের প্রভাব কমে যাবে, ইইউর বিদায়ী প্রেসিডেন্ট মোসে ম্যানুয়েল ব্যারোসোর মন্তব্যের উত্তরে তিনি বলেন, ব্রিটিশ জনগণই তার বস, অন্য কেউ নয়। অন্যদিকে ইউকিপ নেতা নাইজেল ফারাজ বলেছেন, ব্রিটেনকে হয় ইইউ থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো ইইউতে থাকতে হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইউরোপিয়ান ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। ইতিমধ্যে বেনিফিট কার্ড সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার ইইউর অন্যতম নীতি ফ্রি মুভমেন্ট সংকুচিত করার চিন্তা ভাবনা করছে সরকার। আগামী ক্রিসমাসের পূর্বেই এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে 10 ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে। তবে ইউরোপিয়ান ইউনিয়ন এসব বিষয় মানতে রাজি না হলে এই সংস্থা থেকে ব্রিটেন বেরিয়ে যেতে পারে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে ব্রিটেনের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন ইইউর বিদায়ী প্রধান জোসে ম্যানুয়েল ব্যারোসো। Prime Minister Cameron, he wrote a letter asking all of us to do more in terms of Ebola, against the Ebola virus. It's really a very serious problem. What will be the influence of Britain, or the Prime Minister of Britain, if he was not part of the European Union? His influence will be zero. So, inside the European Union, you can get much more than outside the European Union. And so I think Prime Minister Cameron, who I know well, wants Britain to remain in the European Union, but of course he's now trying to get some of his objectives. তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইইউ এবং ইমিগ্রেশন বিষয়ে তিনি শুধুমাত্র ব্রিটেনের জনগণের কাছে জবাবদিহি করবেন, ব্রিটিশ জনগণই তার বস। Britain is a renegotiation of our relationship with the European Union and then a referendum where the British people decide, do we stay in this reformed organisation or do we leave it? That's what I will pursue, that's what I will deliver. And at the heart of that renegotiation we need to address people's concerns about immigration. I'm very clear about who the boss is, about who I answer to, and it's the British people. They want this issue fixed, they're not being unreasonable about it, and I will fix it. তবে কট্টর জাতীয়তাবাদী বলে পরিচিত ইউকিপ নেতা নাইজেল ফারাজ বলেছেন, প্রধানমন্ত্রী জনগণকে ধোঁকা দিতে চাইছেন। The UKIP argument is, if you want to control your borders, you have to break that treaty. And what David Cameron is doing is trying to sell a complete deception to the British public. And I think Mr. Barroso's visit to London has exposed him. তিনি বলেন, ব্রিটেনকে হয় ইইউতে থাকতে হবে, নয়তো বেরিয়ে যেতে হবে। Either we exit the European Union and have control of who comes to Britain, or we don't. It's as simple as that. লেবার দল এবং লিবডেম বলছে, ডেভিড ক্যামেরন সবসময় ইমিগ্রেশন বিষয়ে প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেন না। সরওয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আগামী বছর নতুন সরকার জোরালোভাবে কোনো পদক্ষেপ না নিলে ব্রিটেনের সমাজ স্থায়ীভাবে ধনী ও গরিবের মধ্যে বিভাজিত হতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করেছে সোশ্যাল মোবিলিটি অ্যান্ড চাইল্ড প্রপার্টি কমিশন। তাদের এক রিপোর্টে দেখা গেছে 2020 সালের মধ্যে শিশু দারিদ্রতা কমানোর যে টার্গেট করা হয়েছিল তার অর্ধেকও পূরণ হয়নি।
রিপোর্ট অনুযায়ী 3 লক্ষাধিক শিশু সম্পূর্ণ দারিদ্র্য সীমায় এবং 1.4 মিলিয়ন শিশু রিলেটিভ দারিদ্র্য সীমায় অবস্থান করছে। কমিশনের চেয়ারম্যান সাবেক লেবার সরকারের মন্ত্রী অ্যালেন মিলবার্ন বলেছেন, বর্তমান অবস্থা চলতে থাকলে ব্রিটেন পুরোপুরিভাবে দুই ভাবে বিভক্ত হয়ে যাবে। Looking at the facts, which are pretty shocking, it seems completely untenable that the child poverty targets, which were set back in 2010, are going to be hit by 2020. And I don't think any of the political parties, in truth, have been willing to speak that uncomfortable truth. So I guess we look to the next government to ensure that new targets are set and a new timescale is also set to actually achieve them. To do that, all of the political parties have got to do a lot more to reconcile the very good social ends they want, lower child poverty, higher social mobility, with the policies that they're actually. এদিকে ব্রিটেনের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণে বাংলাদেশি কারি হাউসগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপ্লয়মেন্ট মিনিস্টার এস্টার ম্যাকবেই। সোমবার কারি লাইফ ম্যাগাজিন আয়োজিত 5ম গালা ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে ব্রিটিশ অর্থনীতিতে বাংলাদেশি তথা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি। সেন্ট্রাল লন্ডনের অভিজাত ল্যাঙ্কাস্টার হোটেলে অনুষ্ঠিত কারি লাইফের জমকালো অনুষ্ঠানের আয়োজনের খবর জানাচ্ছেন চিফ রিপোর্টার ইব্রাহিম খলিল, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। ব্রিটেনের স্মল বিজনেস খাতে কর্মরত প্রায় 11 মিলিয়ন মানুষ। এ খাতে মোট প্রবৃদ্ধি 1 ট্রিলিয়ন পাউন্ডেরও বেশি। স্মল বিজনেসের অন্যতম ক্ষেত্র ব্রিটেনের কারি হাউসগুলো এই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তাই কারি হাউসগুলো রক্ষায় সরকার যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছেন এমপ্লয়মেন্ট মিনিস্টার এস্টার ম্যাকবেই ও হোম অফিস সিলেক্ট কমিটির চেয়ার কিথ বাজ এমপি। Local community to celebrate employment, to look at how families, communities are coming together, setting up businesses, and a function tonight with nearly 800 people here from right across the UK, and what they're doing for employment for the local community is fantastic. This is the benchmark for the production of good food in England. কারি লাইফ ম্যাগাজিনের এটি 5ম গালা ডিনার ও শেফ অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো ব্রিটেন থেকে বাছাই করে সেরা 33 জন শেফকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রথমবারের মতো একজন শ্বেতাঙ্গ শেফকে কারি শেফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। And one of the things we pride ourselves in doing in our restaurant is working together as a team, so that maybe we take something which could be our staff curry, such as a Bengali lamb chop dansak, and offering it to the customers as an authentic dish, but also coming up with dishes that people might not experience that often in Britain. I won a lot of awards nationally, internationally, and this is another award to add to my collection, and it makes me feel proud. Award পাওয়ার পরে ব্যবসার উন্নতি হয়, আমরা চেষ্টা করি কাস্টমারদের হ্যাপি করবার লাগে। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কারি লাইফ ম্যাগাজিনের চিফ এডিটর সৈয়দ নাহাস পাশা। তিনি এ সময় কারি শিল্পের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সারা দেশে আমাদেরকে ভ্রমণ করতে হয়, রেস্টুরেন্টদের কথা শুনতে হয়, এবং রেস্টুরেন্টে যারা কাজ করেন তাদের কি সমস্যা আছে, তারা কিভাবে ইমপ্রুভ করতে পারেন, সে বিষয়গুলো আমরা কারি লাইফ ম্যাগাজিনের মাধ্যমে তুলে ধরি সব সময়। অনুষ্ঠান জুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন ছাড়াও ব্রিটিশ এমপি ফ্রাঙ্ক ডবসন, রুশনারা আলী ও সেলিব্রিটিরা শেফদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন। ইবোলার সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা চলছে ঢিলেঢালাভাবে। বিমানবন্দরে বিদেশ থেকে আসা সব যাত্রীকে পরীক্ষা নিরীক্ষা করার কথা থাকলেও তা হচ্ছে না বলে অভিযোগ করেছেন খোদ যাত্রীরাই। আরো দেখুন রিপোর্টে। আফ্রিকা থেকে আসা ইবোলাকে আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে মহামারী আকার ধারণ করা রোগে এরই মধ্যে 4,500-এর বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়ে আছেন আরো 9,000-এরও বেশি। নানাভাবে আটকানোর চেষ্টা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো উন্নত দেশেও এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এই যখন অবস্থা, তখন বাংলাদেশের প্রস্তুতি কেমন? বাস্তব হচ্ছে, ভাইরাস আক্রান্ত দেশগুলো থেকে মানুষজন অবাধে এদেশে আসা যাওয়া করছেন। অনেক বাংলাদেশীও আক্রান্ত দেশ থেকে আসছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 3টি বিমানবন্দর, 2টি সমুদ্র বন্দর ও স্থলবন্দরগুলোতে বিদেশ ফেরত যাত্রীদের পরীক্ষা নিরীক্ষার কথা বলা হলেও তা কেবল কেতাবি কথাই রয়ে যাচ্ছে। আমি যে আসলাম, এখানে কাউকেই আমি ইবোলা ভাইরাস চেক করবার মতন কোনো সরঞ্জাম অথবা কোনো ম্যান পাওয়ার অথবা কোনো বিশেষ দল আমার চোখে এরকম কাউকেই পড়েনি। তবে আমরা কিছু ইমিগ্রেশন অফিসারকে মাস্ক পরে থাকতে দেখেছি। আমরা জানি না এটা কিভাবে কি করা হচ্ছে, কারণ অবশ্যই চেক করতে এলে আমরা জানতে পারতাম। আমি দেখি নাই কিছু। ইমিগ্রেশন কাউন্টারে যখন এন্ট্রি করি তখন দেখলাম হচ্ছে আপনার একটা কাগজ ছিল, যারা হজ যাত্রী তারা যদি 15 দিনের মধ্যে কোনো জ্বর, কাশি কিংবা কোনো রোগে ভোগে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে, ওখানে যোগাযোগ করে। এখানে ইবোলা ভাইরাসের কোনো টেস্ট বা আমাদের এয়ারনেস বিল্ড আপের জন্য কোনো রকমের প্রোগ্রাম আমরা লক্ষ্য করিনি। গেল মঙ্গলবার লাইবেরিয়া থেকে দেশে আসেন 6 বাংলাদেশি। কোনো পরীক্ষা ছাড়াই তারা চলে যান গ্রামের বাড়ি বরিশাল ও ফরিদপুরে। ফলে ওইসব এলাকায় দেখা দেয় আতঙ্ক। আর যে পাসপোর্ট ডকুমেন্টস আদি এগুলি আমি দিছি ইমিগ্রেশনে, সেখানেও আমি বলছি যে আমি লাইবেরিয়া থেকে আসছি বা বিদেশ থেকে আসছি শুধু বেড়ানোর জন্য, 2 মাসের জন্য আসছি, 7 দিনের জন্য আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিমানবন্দরে ফাঁকি দিতে পারলেও পরে পরীক্ষায় ওই 6 জনকে ইবোলা মুক্ত অবস্থায় পাওয়া গেছে। ওনারা যেহেতু বিমান পায়নি ওই দেশ থেকে, সেজন্য তারা অন্য দেশ ঘুরে এসেছে, মরক্কো, আলজেরিয়া। তার ফলে হয়তো আমাদের ইমিগ্রেশন প্রথম পর্যায়ে তাদের শনাক্ত করতে পারেনি 6 জন। ইতিমধ্যে 5 জনকে আমরা যোগাযোগ করেছি, তারা ভালো আছে। এ অবস্থায় বিমানবন্দরে ইবোলা শনাক্তে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা দেখতে গেলে বাধে বিপত্তি। ওপরের অনুমতি নেই জানিয়ে এড়িয়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ। অথচ 2 মাস আগে ইবোলার সংক্রমণ ঠেকাতে কমিটি হলেও ভাইরাস শনাক্তে দেশে এখনো আনা হয়নি আধুনিক থার্মাল ডিটেক্টর মেশিন। তবে জরুরি ভিত্তিতে তা কেনার উদ্যোগ নেওয়া হলেও কবে তা দেশে আসবে তা নিশ্চিত করতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। আশঙ্কার কথা হচ্ছে, আসছে নভেম্বর ও ডিসেম্বরে মরণ ব্যাধির সংক্রমণ আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভি সংবাদ। এবারে যাচ্ছি বিরতিতে, আর যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নাটোরের বড়াই গ্রামে ঢাকা রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ, অন্তত 34 জন নিহত। ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্য নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদের পরবর্তী অংশে। সঙ্গে আছি আমি আব্দুল রাব রাজু। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। নাটোরের বড়াই গ্রামে ঢাকা রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 34 জন নিহত হয়েছেন। সোমবার বিকেল 4:15টায় বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে ব্রেজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশে দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। রাজশাহী থেকে ঢাকা আর ঢাকা থেকে রাজশাহী, এমনই গন্তব্য ছিল অথই ও কেয়া পরিবহনের বাস দুটির। তবে মুখোমুখি সংঘর্ষে থামতে হলো নাটোরে। মুহূর্তে মৃত্যুপরীতে রূপ নিল বড়াই গ্রামের রেজ্জুর মোড়। চোখের পলকে ঘটনাস্থলে প্রাণ হারালেন 19 জন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত। তাদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে কিছুক্ষণ পরপরই মৃত্যুর কোলে ডলে পড়তে থাকেন আহতরা। ধীরে ধীরে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। আচ্ছা, আমরা দেখি যে লোকালি এখানে বহুত লোকজন সমাগম হয়েছে। 18-19টা বা তার বেশি ডেড বডি উঠেছে এবং তার সাথে কিছু মুমূর্ষু রোগীও চলে গেছে, তারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে। এর সাথে অন্যান্য বাহনে স্থানীয় হাসপাতালে আহতদেরকে নেওয়া হয়েছে। মুমূর্ষু হাসপাতালে কয়েকজন মারা গেছে বলে শোনা গেছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সিলেটে বিএনপির 7 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলার আহ্বায়ক আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নাকচ হওয়ার প্রতিবাদে করা এক সমাবেশ থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে সিলেটের একটি আদালতে হাজির হয়ে আব্দুর রাজ্জাক জামিন আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি জিন্দাবাজারের সিটি সেন্টারের সামনে গিয়েই সমাবেশ শুরু করে। এ সময় পুলিশ সমাবেশে হানা দেয়। অন্যরা পালিয়ে গেলেও এ সময় পুলিশ 7 নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আগামী 2 নভেম্বর অনুষ্ঠিত হবে ব্রিটেনের কারি ক্যালেন্ডারের সবচেয়ে বৃহৎ ও জমজমাট আয়োজন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন BCA অ্যাওয়ার্ড ও গালা ডিনার। সেন্ট্রাল লন্ডনের অভিজাত হোটেল গ্রোভেনার হাউসের দ্য গ্রেট হলে BCA নভেম্বরের মতো অ্যাওয়ার্ড ও 54 বছর পূর্তি উদযাপন করবে। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে BCA ব্রিটেনের সেরা কারি হাউস ও সৃজনশীল শেফদের স্বীকৃতি দেবে। সোমবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলন করে তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন BCA এর প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সেক্রেটারি জেনারেল MA মুনিম। সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন BCA এর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আনিস চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন BCA এর ভাইস প্রেসিডেন্ট অলি খান, সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন ও অ্যাওয়ার্ড কমিটির কনভেনর কামাল ইয়াকুব সহ প্রমুখ। ইভেন্টের এন্টারটেইনমেন্টের ব্যাপারে এবার আমরা খুব কেয়ারফুল, এবং ইউরোপিয়ান কিছু ইউক্রেন এবং আপনার বাইরের ইস্ট ইউরোপিয়ান কিছু এন্টারটেইনমেন্ট থাকবে। আমাদের মোর দেন 1000 গেস্ট নিয়ে আমরা অনুষ্ঠানটি করব। আর প্রেসিডেন্ট বলেছেন বিএটির জন্য আপনারা যেভাবে বলছেন বিদেশকে রিডিউস করার জন্য এইটা উপস্থাপন করা হবে একটা গ্রেট লিডারের সামনে, এবং আমাদের প্রেসিডেন্ট সিগারের সবাই মিলে এটা লবিং করতেছেন। এটা আপাতত আপনাদেরকে আমরা আসলে বলছি না। রবিবার লন্ডনে বার্কিং এর রিপল সেন্টারে হলে অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনস্থ চট্টগ্রাম সমিতির 20 বৎসর পূর্তি উপলক্ষে বাৎসরিক মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রবাসী চট্টগ্রামবাসীর অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। 20 বছর ধরে আয়োজিত এই অনুষ্ঠানে শুধু প্রবাসী চট্টগ্রামবাসীই নন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের লোকজনও অংশগ্রহণ করে থাকেন। এর মাধ্যমে প্রবাসী চট্টগ্রামবাসী ও তাদের উত্তরসূরিরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ লাভ করে। সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম নিজামের পরিচালনায় সংগঠনের সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত সাবিয়া মুসা MP, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ডাক্তার শহীদ খান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী রেজা খান, নাজমুল হক চৌধুরী, আলমগীর খান সহ আরো অনেকে। সাংস্কৃতিক সম্পাদিকা ফৌজিয়া শেলির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিনহাজ, নাদিয়া, দিলু, রনক সহ অন্যান্যরা। লং ব্রিজ বেঙ্গলি কমিউনিটি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লন্ডনের বার্কিং এর একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফারুক হোসেন চৌধুরী। ফজলুর রহমানের পরিচালনায় সভায় কোরআন তেলাওয়াত করেন জয়নুল হক। দ্বিবার্ষিক সভায় কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আনহার চৌধুরীকে সভাপতি ও মল্লিক শাকুর ওয়াদুদ সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ আবুল কালাম শাহেক সহ 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশনার আব্দুল আলী রৌফ ও ফয়জুর রহমান এই কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য, লং ব্রিজ এলাকায় একটি মসজিদ স্থাপনের জন্য এই কমিটি গঠন করা হয়। আঞ্জুমান আল ইসলাহ UK লুটন শাখার আয়োজনে হজ সম্পর্কে আব্দুল লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লুটন প্রতিনিধি খান মাজুবা তাহমিন জানান, রবিবার স্থানীয় এক রেস্টুরেন্টে হাজী আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ ইস্ট ডিভিশনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম। মাওলানা রুহুল আমিন এবং মিজানুর রহমানের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল আহাদ, কারি আব্দুল কাদির, আলহাজ আব্দুল্লাহ মিয়া সহ আরো অনেকে। উক্ত সভায় বক্তারা অবিলম্বে আব্দুল লতিফ সিদ্দিকীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করেন।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্য নির্বাচনে জয়লাভের পর রাজ্য দুটিতে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 5 মাস আগে ভারতের সাধারণ নির্বাচনে বিশাল বিজয়ে নেতৃত্ব দেওয়ার পর রাজ্য দুটির নির্বাচন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বড় ধরনের পরীক্ষা। এই পরীক্ষায় বড় ধরনের সাফল্যই পেয়েছেন তিনি। মহারাষ্ট্র বিধানসভার 288টি আসনের মধ্যে 122টিতে জয় পেয়েছেন বিজেপির প্রার্থীরা। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 23টি আসন পেছনে পড়েছে নির্বাচনে বিজয়ী দলটি। বিজেপির সাবেক মিত্র আঞ্চলিক ডানপন্থী দল শিবসেনা 63টি আসনে জয় নিয়ে বিজেপির পরে অবস্থান করছে। রাজধানী নয়াদিল্লি সংলগ্ন রাজ্য হরিয়ানা বিধানসভার 90টি আসনের মধ্যে 47টিতে জয় পেয়েছে বিজেপি। এতে এককভাবেই সরকার গঠন করে প্রথমবারের মতো হরিয়ানা শাসন করতে যাচ্ছে দলটি। ক্রিকেট। 3 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভালো বোলিং করেছেন বিসিবি একাদশের বোলাররা। তাদের আঁটো বোলিংয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন খুব একটা ভালো হয়নি। সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 241 রান করে জিম্বাবুয়ে। শুরুতে পেসারদের বলে সুবিধা করতে না পারা অতিথি ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি অনিয়মিত স্পিনারদের বিপক্ষেও। দিন শেষে 1 উইকেটে বিসিবি একাদশের সংগ্রহ 11 রান। 0 রানে ফিরেছেন সাদমান ইসলাম, শামসুর রহমান 4 ও রনি তালুকদার 7 রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের পক্ষে মেহেদী এবং নাইম 2টি করে উইকেট নেন। মঙ্গলবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে, অন্যদিকে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। প্রিয় দর্শক, দেখছেন বাংলা টিভি সংবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। ব্রিটিশ জনগণের কাছেই তিনি জবাবদিহিতা দেবেন, অন্য কারো কাছে নয়, মন্তব্য করলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনের সমাজ স্থায়ীভাবে ধনী ও গরিবের মধ্যে বিভাজিত হতে পারে, রিপোর্টে আশঙ্কা প্রকাশ। ব্রিটিশ অর্থনীতিতে বাংলাদেশি তথা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বললেন ব্রিটিশ এমপ্লয়মেন্ট মিনিস্টার এস্টার ম্যাকভেল। নাটোরের বড়াই গ্রামে ঢাকা রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ, অন্তত 34 জন নিহত। এবং ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্য নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আমি আব্দুল রব রাজু। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।